আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির আগে কোনো বন্দি বিনিময় হবে না, হামাসের হুঁশিয়ারি। এরপরেই জানিয়ে দেব পোল্যান্ডে জড়ো হচ্ছে 20,000-এরও বেশি ন্যাটো সেনা। এদিকে গাজায় যুদ্ধবিরতি আরও একদিন বাড়ালো আলোচনার মেয়াদ। অন্যদিকে পশ্চিমা রাষ্ট্রদূতদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার। আরও থাকছে শীর্ষ রুশ কমান্ডারদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং সর্বশেষ জানিয়ে দেব রাখাইনের রাজধানী দখলের পথে আরাকান আর্মি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজায় যুদ্ধবিরতির আগে কোনো বন্দি বিনিময় হবে না বলছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, গাজায় যুদ্ধবিরতির পরে কেবল ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি জিম্মি বিনিময় ঘটতে পারে। কায়রোতে হামাস, মিশর ও কাতারের কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তার মধ্যে একথা বলেছেন হামদান। আলোচনায় কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, লেবাননের রাজধানী বেইরুতে এক সংবাদ সম্মেলনে হামদান যুদ্ধবিরতি চুক্তির জন্য তার দলের শর্ত ফের উল্লেখ করেন। এগুলো হলো ইসরায়েলের সামরিক হামলার সমাপ্তি, গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং গাজার অন্য অংশে পালিয়ে যাওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দেওয়া। হামদান বলেন, গত 2 দিনে ভ্রাতৃপ্রতিম কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের রাখা প্রস্তাবের ক্ষেত্রে হামাস তার অবস্থান জানিয়েছে। যুদ্ধবিরতির জন্য আমরা আমাদের শর্ত ফের নিশ্চিত করেছি। ভূখণ্ডটি থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুতরা যে এলাকাগুলো ছেড়ে গিয়েছিল সেখানে তাদের ফেরত পাঠানো, বিশেষ করে উত্তরে। গাজার উত্তরাংশের মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইসরায়েল এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেখানে লাখ লাখ ফিলিস্তিনি বাসিন্দা রয়ে গেছে বলে বিশ্বাস করা হচ্ছে। 23শে জানুয়ারির পর থেকে গাজার উত্তরাংশে খাদ্য ত্রাণ সরবরাহ করতে পারছে না জাতিসংঘ। ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘের ত্রাণ বহরকে সেখানে প্রবেশের অনুমতি দিচ্ছে না। এর মধ্যে সেখানে জাতিসংঘের একটি ত্রাণ বহরে ইসরায়েলি সেনারা গুলি বর্ষণ করেছে, আর তাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে হামদান সাংবাদিকদের বলেছেন, আমরা ওয়াশিংটনকে বলি, ত্রাণ পাঠানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসরায়েলে তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করা। পোল্যান্ডে জড়ো হচ্ছে হাজার হাজার ন্যাটো সেনা। ইউক্রেনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনা পাঠানো নিয়ে রীতিমতো বিশ্বে একটি পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলছে বাকযুদ্ধ। এ অবস্থায় পুতিনের হুমকিকে উপেক্ষা করে হাজার হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো। তবে সেটা সরাসরি ইউক্রেনে না হলেও পাঠানো হচ্ছে প্রতিবেশী পোল্যান্ডে। শত শত ট্যাঙ্কার যুদ্ধযান নিয়ে পোল্যান্ডের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটটির 20,000-এর বেশি সেনা। যুদ্ধের এমন কোনো সরঞ্জাম নেই যা তাদের এই বহরে দেখা যায়নি। অত্যাধুনিক ট্যাঙ্ক থেকে শুরু করে জলযান, ক্ষেপণাস্ত্র সবই আছে এই বহরে, যার একটি ফিল্ম দৃশ্য প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় কতটা সুসজ্জিত হয়ে তারা মাঠে নেমেছে। অবশ্য ন্যাটো বলেছে, রাশিয়াকে কোনো হুমকি বা ভয় দেখাতে নয়, নিয়মিত মহড়ার অংশ হিসাবে 9 দেশের 20,000 সেনা পোল্যান্ডে হাজির হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, ইউক্রেন ন্যাটো সেনা মোতায়েন নিয়ে যখন যুদ্ধ খেলা খেলছে তখন কেন এই মহড়ার আয়োজন? রাশিয়া নাকের ডগায় এমন মহড়া নিয়ে এখনও অবশ্য মুখ খোলেননি পুতিন। তবে সমরবিদরা বলছেন, পুতিন কথার চেয়ে কাজে বিশ্বাসী। এক ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ইউক্রেনের যে হাল বাড়িয়েছে তাতে সেরে কথা বলবেন না, এটা অনুমান করা যায়। সম্প্রতি ইউক্রেনের সেনা মোতায়েন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর মন্তব্য ঘিরে চটে যান পুতিন। ইতোমধ্যে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার শীতল সম্পর্ক আরও ভারী হয়ে ওঠে। ইউক্রেনের ন্যাটো সেনা পাঠালে পারমাণবিক যুদ্ধ বাঁধতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন ঘোষণার ঠিক একদিন পরেই মস্কো থেকে চালানো হয় ইয়ার্স পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি 6,700 কিলোমিটারের বেশি দূরের কামচাটকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।
গাজায় যুদ্ধবিরতি আরও একদিন বাড়ালো আলোচনার মেয়াদ। গাজায় একটি বর্ধিত যুদ্ধবিরতির লক্ষ্যে শুরু করা আলোচনার মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর আগে কোনো অগ্রগতি ছাড়াই গাজায় সম্ভাব্য একটি যুদ্ধবিরতির আলোচনা শেষ হওয়ার কথা জানানো হয়েছিল। তবে মধ্যস্থতাকারীদের অনুরোধে এই আলোচনার মেয়াদ আরও একদিন বাড়ানো হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কায়রোর এই আলোচনাকে গাজার প্রথমবারের মতো বর্ধিত একটি যুদ্ধবিরতির প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছিল। এই প্রস্তাবের আওতায় একটি 40 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে কয়েক ডজন জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত রাখা হয়। এছাড়া মানব সৃষ্ট দুর্ভিক্ষ রুখতে রমজান শুরুর আগেই গাজায় সাহায্য পাঠানোর প্রস্তাব দেওয়া হয়, যা আগামী সপ্তাহের শুরুতেই শুরুর কথা ছিল। রয়টার্সকে হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির বিষয়ে আরও আলোচনার জন্য কায়রোতে থাকবে প্রতিনিধি দলটি। মিশরের কাহেরা টেলিভিশনে আলোচনার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে মধ্যস্থতাকারীরা নানাবিধ জটিলতার মুখোমুখি হচ্ছেন। এর আগে রয়টার্সকে হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, 2 দিনের আলোচনার সময় মধ্যস্থতাকারীদের কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব পেশ করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। তারা এখন এই আলোচনায় অংশ না নেওয়া ইসরায়েলিদের প্রতিক্রিয়ার অপেক্ষা করছে। পশ্চিমা রাষ্ট্রদূতদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার। মস্কোতে নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রাশিয়া। প্রয়াত পুতিন বিরোধী নেতা আলেক্সি নাভালির শেষকৃত্যে রাষ্ট্রদূতদের উপস্থিতিকে হস্তক্ষেপ বলছে মস্কো। রুশ কর্তৃপক্ষ তাদের এমন আচরণকে সন্দেহজনক উল্লেখ করে দূতদের রাশিয়ার অবস্থান প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর পশ্চিমাদের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে রয়েছে। 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর এমন তলানিতে আরও কখনো সম্পর্ক গড়ায়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেনে সেনা পাঠালে পারমাণবিক যুদ্ধের উস্কানির ঝুঁকি বাড়বে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, 15 থেকে 17 মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তিনি, কিন্তু দূতরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রাষ্ট্রদূতদের প্রত্যাখ্যানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সব জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন না করলে তারা কি করছে, তারা কিভাবে নিজেদের আচরণকে ব্যাখ্যা করবে। শীর্ষ রুশ কমান্ডারদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি। ইউক্রেনের যুদ্ধ অপরাধের অভিযোগ তুলে রাশিয়ার কয়েকজন শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এর বিষয়ে 2 জনের নাম প্রকাশ করা হয়েছে। এরা হলেন সের্গেই কবিলাস এবং ভিক্টর শোকলভ। এর একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এবং অন্যজন নৌবাহিনীর অ্যাডমিরাল। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়ে দ্বিতীয় দফায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার শিশু অধিকার বিষয়ক দূতের বিরুদ্ধে এ ধরনের পরোয়ানা জারি করা হয়েছিল। রাশিয়া অবশ্য আইসিসিকে স্বীকৃতি দেয় না, ফলে অভিযোগ মোকাবেলায় তাদের আদালতে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসি বলছে, সন্দেহভাজন ওই 2 কর্মকর্তার নির্দেশে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, অপরাধটি সংঘটিত হয়েছে 2022 সালের অক্টোবর থেকে 2023 সালের মার্চের মধ্যবর্তী সময়ে। আদালত বলছে, ওই হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে এবং মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। রাখাইনের রাজধানী দখলের পথে আরাকান আর্মি। মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে পন্নাগিয়ন শহর দখল করেছে আরাকান আর্মির সদস্যরা। এর মধ্য দিয়ে রাখাইনের রাজধানী সিতোয়ের কাছে আরও এক ধাপ পৌঁছে গেল তারা। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের রাজধানী সিতোয়ের থেকে মাত্র 33 কিলোমিটার দূরে অবস্থিত পন্নাগিয়ন শহর দখল করেছে আরাকান আর্মি। জান্তা বাহিনীর 550 পদাতিক ব্যাটালিয়নকে উৎখাত করে শহরটি দখল নেয় তারা। বর্তমানে আরাকান আর্মি রাজধানী সিতোয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে। আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, পন্নাগিয়ন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে, কিন্তু তারপরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এদিকে পন্নাগিয়ন দখলে রাজধানী সিতোয়েরকে হুমকির মুখে ফেলে দিয়েছে, কারণ সিতোয়ের থেকে মাত্র 33 কিলোমিটার দূরে অবস্থান করেছে আরাকান আর্মি। সেখান থেকে খুব সহজে জান্তা বাহিনীকে তাদের বিমান হামলার লক্ষ্যবস্তু করে রাজধানী দখল করতে সক্ষম হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত গত বছরের নভেম্বরে জান্তা বিরোধী অভিযান শুরু করার পর থেকে আরাকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চীন রাজ্যের মোট ৮টি শহর দখল করে নিয়েছে। এছাড়াও জান্তার বিপুল সংখ্যক ঘাঁটিও দখল করে নিয়েছে গোষ্ঠীটি।